নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে আমি যে সিরিজটা শুরু করেছি, আজকে সেখানে আমরা পড়ব স্বাধীনতার পূর্বে ভারতের শিক্ষা কমিশন। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, দিদি শিক্ষা কমিশন নিয়ে ভিডিও দাও। তো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা প্রথমে পড়ব স্বাধীনতার পূর্বে ভারতের শিক্ষা কমিশন আজকের ভিডিওতে। তো স্বাধীনতার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে প্রথমেই আসে সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতে আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন। সেখানে আমরা দেখতে পাই ব্রিটিশ সংস্কৃতি বা ব্রিটিশ শিক্ষার প্রসার নয়, তৎসহ আঞ্চলিক ভাষায় শিক্ষা, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতি এবং সুসংহত বিদ্যালয় প্রতিষ্ঠা। তো চলো শুরু করি। তাহলে উডের ডেসপ্যাচ কবে হয়েছিল? 1854 সালে। স্যার চার্লস উড সেই সময় যেহেতু যেহেতু আমরা পরাধীন ভারতবর্ষের কথা বলছি, অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কথা বলছি, সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময় স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতে, মানে ব্রিটিশ ভারতে, ভারতে বলা ভুল, ব্রিটিশ ভারতে একটি আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন, যেটাই উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তাহলে এর মূল উদ্দেশ্য কি ছিল? ভারতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এবার এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসার। শুধু পাশ্চাত্য শিক্ষা নয়, পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি প্রসার। শুধু ইংরাজি নয়, তার সাথে আঞ্চলিক ভাষা শিক্ষা, সুসংহত বিদ্যালয়ের কাঠামো তৈরি করা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ দেওয়া, কারিগরি শিক্ষার কথা এই সময় বলা হয়েছিল। সেগুলো আমরা পরপর আস্তে আস্তে পড়বো। এই যে চার্লস উডের ডেসপ্যাচকে আমরা কি বলি? ভারতীয় আধুনিক শিক্ষা ব্যবস্থার আমরা ম্যাগনা কার্টা বলে থাকি। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটি ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যে ম্যাগনা কার্টা, এর কথাটার অর্থ হচ্ছে মহান সনদ, অর্থাৎ যেখানে ভারতীয় জনগণের অধিকার ও স্বাধীনতার কথা বলা হয়েছিল। তাহলে পাশ্চাত্য শিক্ষা, ম্যাগনা কার্টা কেন বলা হয়েছিল? এটি ছিল ভারতের আধুনিক শিক্ষার ভিত্তি। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার হয়েছিল। আঞ্চলিক ভাষায় শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা, একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কাঠামো এই সময় তৈরি হয়। আর কি হয়? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চার্লস উডের সময়ে এই যে শিক্ষা ব্যবস্থাটার, এই শিক্ষা ব্যবস্থাটা কি একটা সুসংহত কাঠামো বিশিষ্ট একটা শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সেই জন্য চার্লস উডের এই ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় ভারতীয় আধুনিক শিক্ষার। এবার আমরা এই উডের ডেসপ্যাচের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো দেখে নেব। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য বিশেষ পরিকল্পনা এ সময় নেওয়া হয়। প্রতি জেলায় একটি করে বিদ্যালয় থাকবে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কোথায় কোথায় বিদ্যালয় স্থাপন হবে? কলকাতা, মাদ্রাজ ও মুম্বাই। ইংরাজি ভাষার পাশাপাশি আমি বলেছি যে এই সময় এদের উদ্দেশ্য ছিল, যেহেতু সেই সময় ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করছে, সুতরাং পাশ্চাত্য সংস্কৃতি প্রসার করা, আর ব্রিটিশ শিক্ষা প্রসার করা, ব্রিটিশ সংস্কৃতি প্রসার করা, এদের তো উদ্দেশ্য ছিল। কিন্তু তার সাথে সাথে এরা কি শুরু করে? ইংরাজির পাশাপাশি মাতৃভাষা মানে আঞ্চলিক ভাষা শিক্ষা প্রদান এই সময় শুরুর কথা বলা হয়। যে সমস্ত অনুমোদিত বেসরকারি স্কুল ছিল তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, নারী শিক্ষার প্রসার সহ তোমার যাতে সেই সময় তো ভারতবর্ষে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ একসাথেই বসবাস করতেন, সুতরাং নারী শিক্ষা তৎসহ মুসলিম শিক্ষার প্রতি দেওয়া হয়েছিল। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, কারণ যদি শিক্ষকরাই প্রশিক্ষণ প্রাপ্ত না হয় সেক্ষেত্রে তারা বাচ্চাদের শিক্ষা দেবে কিভাবে? শিক্ষক প্রশিক্ষণ
এবং বৃত্তিমূলক শিক্ষা ওপর জোর দেওয়া হয়। এইগুলো ছিল এই উডের ডেসপ্যাচের মূল ভিত্তি। উডের ডেসপ্যাচের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হান্টার কমিশন। 1880 থেকে 1884 এই সময়কালের কথা বলা হয়েছে। এই সময় ভারতে কিন্তু আর গভর্নর জেনারেল পদটা নেই, এই সময় হয়ে গেছে ভাইসরয়। এবং সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। 1882 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টার একটি নতুন শিক্ষা কমিশন শুরু করেন। এবং এই নতুন শিক্ষা কমিশনটার উদ্দেশ্য কি ছিল? আমরা দেখেছি 1870-এর দশকে শিক্ষার বিস্তার হলেও এই সময় আমরা দেখতে পাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি ঘাটতি দেখতে পাওয়া যায়, এবং সেই ঘাটতিকে পর্যালোচনা করার জন্য স্যার উইলিয়াম হান্টার একটি নতুন শিক্ষা কমিশন গঠন করেন, যেটা ছিল হান্টার কমিশন। ওনার নাম অনুসারে তাহলে আমরা কি দেখতে পেলাম যে 1870-এর দশকে ভারতবর্ষে শিক্ষার বিস্তার হলেও প্রাথমিক শিক্ষার বিস্তারের ক্ষেত্রে কিছু ঘাটতি দেখতে পাওয়া যায়। সেটা পরিকাঠামোগত হতে পারে, সেখানে তোমার অংশগ্রহণ করার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাটা কেন হচ্ছে সেটাকে পর্যালোচনা করার জন্য স্যার উইলিয়াম হান্টার 1882 খ্রিস্টাব্দে একটি নতুন কমিশন গঠন করেন, যেটা হান্টার কমিশন নামে পরিচিত। বোঝা গেছে? এবার আমরা এই হান্টার কমিশন কিন্তু দুবার গঠন হয়েছিল, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। একটা হয়েছিল শিক্ষা সংক্রান্ত, যেটা 1882 খ্রিস্টাব্দে, আর একটা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে দ্বিতীয় হান্টার কমিশন হয়েছিল। কেন? কারণ পাঞ্জাবে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড পর্যালোচনা করার জন্য, যে কেন হয়েছিল বা কি ব্যাপার সেটা পর্যালোচনা করার জন্য কিন্তু দ্বিতীয় হান্টার কমিশন গঠন হয়েছিল। তাহলে এই হান্টার কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার উইলিয়াম হান্টার। এবার আমরা এর সুপারিশগুলো পড়ে নিই। হচ্ছে প্রাথমিক শিক্ষা যেন মাতৃভাষায় হয়, সহজ সরল ভাষায়, মানে ভাবে যেন তাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়। গ্রাম অঞ্চলে বিদ্যালয় স্থাপন, সাহিত্য চর্চা, বৃত্তিমূলক শিক্ষা, এগুলো পৃথকভাবে চালু করা। শিক্ষার্থীদের বিভিন্ন চাকরিমুখী পরীক্ষা, মানে যেটা কম্পিটিটিভ এক্সাম আমরা বলে থাকি, চাকরিমুখী শিক্ষার প্রশিক্ষণ দেওয়া। নারী শিক্ষার গুরুত্ব, মানে স্বাধীনতার আগে থেকে কিন্তু আমাদের নারী শিক্ষা রয়েছে ভারতবর্ষে, যেটা আমরা চার্লস উডের ডেসপ্যাচেও নারী শিক্ষার গুরুত্বের কথা দেখতে পেয়েছি, আবার হান্টার কমিশনের ক্ষেত্রেও কিন্তু নারী শিক্ষার গুরুত্ব, অর্থাৎ মেয়েদের জন্য আলাদা স্কুল, বেসরকারি বিদ্যালয়গুলো কিন্তু অনুমোদন প্রাপ্ত, তাদের ক্ষেত্রে তোমার অনুদানের ব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মানে যদি শিক্ষক প্রশিক্ষণ দিতে হয় তাহলে তো প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে, সেই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে হান্টার কমিশনের দেওয়া সুপারিশগুলো। হান্টার কমিশনের পর আমরা যে গুরুত্বপূর্ণ কমিশনটা, শিক্ষা কমিশনটার কথা পড়বো, সেটা হচ্ছে স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশনটা কিন্তু প্রাইমারি শিক্ষার জন্য নয়, এই স্যাডলার কমিশনটা গঠন করা হয়েছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে। তাহলে 1917 সালে মাইকেল স্যাডলার উচ্চশিক্ষার ক্ষেত্রে বলতে গেলে স্পেশালি হচ্ছে এই স্যাডলার কমিশনটা কিন্তু গঠন করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। উডে ডেসপ্যাচে আমরা দেখলাম লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা, মাদ্রাস এবং বোম্বাইয়ে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব উঠল। এবার আমরা স্যাডলার কমিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1917 সালে মাইকেল স্যাডলার, তিনি স্যাডলার কমিশন গঠন করেন, এবং সেটা কেন হয়েছিল? উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা পরিচালনা, পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য আমরা দেখলাম স্যাডলার কমিশন গঠিত হয়। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠলেও এটা সাধারণত সমগ্র ভারতবর্ষের উচ্চশিক্ষা মূল্যায়ন করে। উচ্চশিক্ষার মূল্যায়ন করা মানে কলকাতা সহ ভারতবর্ষে যে বৃহৎ এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার পরিকাঠামো, উন্নয়ন, প্রশাসনিক জটিলতা, পাঠ্যক্রমের সীমাবদ্ধতা, এই সমস্ত পর্যালোচনা করার জন্যই এই স্যাডলার কমিশন গঠন করা হয়েছিল। এবার এই স্যাডলার কমিশনের সুপারিশগুলো কি কি ছিল আমরা দেখে নিই।
মাধ্যমিক শিক্ষা কত বছর করা হয়? 12 বছর করা হয়। কারণ কেন? তার কারণ ছাত্ররা যাতে নিজেকে প্রস্তুত করতে পারে, শিক্ষাদান, গবেষণার ক্ষেত্রে জন্য পরিকাঠামো তৈরি, বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি, এই সমস্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল এই সময়। উচ্চশিক্ষায় যাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ে, মেয়েদের অংশগ্রহণ বাড়ানোটাও ছিল এদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর একটা হচ্ছে শিক্ষক নিয়োগ, মানে যাতে খুব বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ করা যায়, শিক্ষক নিয়োগের প্রস্তাব এবং শিক্ষক প্রশিক্ষণ, এই সমস্ত বিষয়ের উপর এখানে জোর দেওয়া হয়েছিল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হার্টগ কমিশন। কে তৈরি করেছিলেন? স্যার ফিলিপ হার্টগ। কত সালে? 1929 সালে। স্যাডলার কমিশনটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্যাডলার কমিশন গঠন হলো, সেটা কত সালে? 1917 সালে। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা, বিশেষত প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বা মূল্যায়ন করার জন্য 1929 সালে স্যার ফিলিপ হার্টগ এই কমিশনটা তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন? তার উদ্দেশ্য কি ছিল? এই যে আমরা দেখলাম 1917 সালে স্যাডলার কমিশন গঠন হলো। স্যাডলার কমিশন কেন গঠন হয়েছিল? উচ্চশিক্ষার জন্য। এই স্যাডলার কমিশন গঠন করার পর আমরা দেখলাম মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে শিক্ষার ঘাটতি দেখা গেল এবং শিক্ষার অবনতি ঘটল, খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য হলো। তখন স্যার ফিলিপ হার্টগ তিনি হার্টগ কমিশন গঠন করলেন। এবার এর সুপারিশগুলো কি কি ছিল আমরা দেখে নিই। তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, মানে শুধুমাত্র শিক্ষা দিলেই হবে না, তার যেন গুণগত মানটাও ঠিক থাকে সেটাও কিন্তু দেখতে হবে। এবার ফেল আটকানোর জন্য কি করা হলো? সেই সময় যে পাঠ্যক্রম ছিল সেগুলোকে কিছুটা বদলে দেওয়া হলো, যেগুলো কঠিন ছিল সেগুলোকে একটু বদলে দেওয়া হলো, পাঠ্যক্রমের বদল ঘটলো। আর কি হলো? পরীক্ষা পদ্ধতি ক্ষেত্রেও কিছু বদল আনা হলো। বৃত্তিমূলক শিক্ষার ওপর আবার জোর দেওয়া হলো এবং বাস্তব জীবন ভিত্তিক শিক্ষা, মানে যেগুলো পরবর্তীকালে জীবনে কাজে লাগবে, বাস্তব জীবনের ভিত্তিতে শিক্ষা, ভিত্তিক শিক্ষা। নারী শিক্ষার ওপর তো প্রথম থেকেই জোর দেওয়া, নারী শিক্ষার প্রসার। এবার আমরা পড়ব ওয়ার্ধা পরিকল্পনা। এই সময় ভারতের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটে। আমরা পরপর দেখছি, কখনো আমরা প্রাথমিক শিক্ষার উন্নয়নের কথা বলছি, কখনো আমরা আধুনিক শিক্ষার উন্নয়নের কথা বলছি, কিন্তু 1937 সালে মহাত্মা গান্ধী কি বললেন? মৌলিক শিক্ষা বা নই তালিমের কথা বললেন। এটাকে আমরা নয়া তালিমও বলে থাকি, দন্ত ন হস্যই নই তালিমও বলে থাকি আমরা, বা নয়া তালিমও আমরা বলে থাকি। তিনি বললেন 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের বাংলা ভাষা বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। আমরা এই যে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলি, যেটা আমরা RT 2009, সেটাও কিন্তু এই গান্ধীজির এই ওয়ার্ধা পরিকল্পনা থেকেই নেওয়া হয়েছে। কারণ গান্ধীজি 1937 সালেই বলে গেছে 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের, ভারতবর্ষের সমস্ত শিশু যেন বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা পায়। তিনি সবসময় বলতেন আমাদের বই পড়ার সাথে সাথে হাতে কলমে শিখতে হবে, অর্থাৎ কাজকে শিক্ষার অংশ হিসেবে ব্যবহার, যাতে ভবিষ্যৎকালে সেই নাগরিকটা হয়ে উঠতে পারে আত্মনির্ভরশীল একজন নাগরিক। এবং গান্ধীজির এই যে শিক্ষাটা, সেটা কি শিক্ষা নামে পরিচিত? বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। আমরা এই ওয়ার্ধা পরিকল্পনার সুপারিশগুলো দেখে নিই। 7 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। হাতে কলমে শিক্ষা অর্থাৎ কি? শ্রমকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা, মাতৃভাষায় শিক্ষাদান,
নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম, এই সমস্ত গুণাবলী যেন ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে ওঠে। এবার এই যে ওয়ার্ধা পরিকল্পনা গান্ধীজি শুরু করলেন, এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষাকে জীবনমুখী ও বৃত্তিমূলক করে তোলা, ছাত্রছাত্রীকে আত্মনির্ভর করা। এটাই ছিল এই ওয়ার্ধা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। স্বাধীনতার পূর্বে শেষ কমিশন গঠন হয়েছিল এই সার্জেন্ট পরিকল্পনা। 1944 খ্রিস্টাব্দে স্যার জন সার্জেন্ট পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়, তার জন্য সার্জেন্ট একটি পরিকল্পনা করেন এবং এটাই ছিল দীর্ঘমেয়াদী একটি শিক্ষা পরিকল্পনা। ভারতের ভবিষ্যৎ শিক্ষা নীতিও ছিল এই সার্জেন্ট পরিকল্পনা। অর্থাৎ ভারত স্বাধীনতার পর ভারতবর্ষের শিক্ষা নীতি কি হবে, ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, সেইটাই ছিল এই সার্জেন্ট পরিকল্পনা। এবং এই সার্জেন্ট পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল সকলের জন্য মানসম্মত শিক্ষা, এবং এটি ছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার আধুনিকরণের একটি যুগান্তকারী সুপারিশ। এর গুরুত্ব যদি আমরা বিচার করতে চাই, তাহলে আমরা দেখব এটি ছিল ভারতবর্ষের প্রথম ব্যাপক এবং সংগঠিত শিক্ষা পরিকল্পনা। স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা স্থাপন করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার আমরা এর সুপারিশগুলো দেখে নেব। যে 40 বছরের মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে ইংল্যান্ডের সমতুল্য করা। এর আগে আমরা দেখলাম যে 7 থেকে 14 বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, কিন্তু এখানে আরও একটু এগিয়ে গেল। কি বলা হলো? 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। এখানে শিক্ষক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হলো, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জোর দেওয়া হলো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হলো। যে এই সার্জেন্ট পরিকল্পনা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়, যা স্বাধীনতার পরে ভারতবর্ষের শিক্ষানীতিকেও প্রভাবিত করেছিল। তাহলে এই হলো আমার সম্পূর্ণ ভিডিও স্বাধীনতার পূর্বে শিক্ষা কমিশন নিয়ে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। আর এরপর খুব তাড়াতাড়ি তোমরা স্বাধীনতার পরে ভারতের শিক্ষা কমিশনের ভিডিওটা পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমরা যত লাইক করবে, যত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি তত ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে।